আসসালামু আলাইকুম। আহ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে আজকের এই সবুজ বাংলা টেলিভিশনের কমিউনিটি ফোরাম দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলাউল খন্দকার। আজকের এই বিশেষ পর্বটি আমরা বিশেষ দুজন সম্মানিত অতিথির সঙ্গে আলোচনা করব, এবং বিশেষ পর্বটি আমরা সাজিয়েছি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র নিয়ে কথা বলবো। বাংলাদেশের বাক স্বাধীনতার ইতিহাস যদি আমি প্রথমে বলতে হয়, 1975 সালের এই 25 জানুয়ারি বাংলাদেশের মহান সংসদে একদলীয় বাকশাল শাসনের মাধ্যমে সমস্ত সংবাদপত্রের স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়। মাত্র 4টি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়। এর পরবর্তীতে রহমানের সময় ফ্রিডম অফ প্রেস রিলিজ পায়, গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ করে। এর পরবর্তীতে বিভিন্ন সময় বাংলাদেশের সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আমি দুই একজনের নাম উল্লেখ করতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের সুনামধন্য সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বিশিষ্ট সাংবাদিক ডক্টর কনক সারওয়ার, মুশফিকুল ফজল আনসারি, ইলিয়াস হোসেন, শাহেদ আলম সহ অসংখ্য নাম। বিশেষ করে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, একজন লেখক জনাব ডক্টর শহীদুল আলম, তিনি আল জাজিরা একটি রিপোর্ট করার কারণে তিনিও নির্যাতিত হয়েছেন, এবং অসংখ্য ঘটনা আমার সামনে আসবে। এগুলা নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে এই মুহূর্তে আমার দেশ দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1 সহ অসংখ্য নিউজ পোর্টাল বন্ধ রয়েছে। সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আজকের বিষয়টি আমরা কথা বলবো সর্বশেষ যে ঘটনাটি ঘটল, সেটা হচ্ছে প্রথম আলোর একজন অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম, যাকে তিনি ইনভেস্টিগেশন রিপোর্ট করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখানে তাকে নির্যাতন করা হয় এবং তার উপরে চুরির তকমা দিয়ে তাকে গ্রেপ্তার করে এখনো তিনি বন্দী রয়েছেন। আজকে কথা বলবো বাংলাদেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ প্রেস এবং ডেমোক্রেসি নিয়ে। আর এই জন্য কথা বলার জন্য আমার দুজন সম্মানিত অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথমবারের মতো যিনি আমাদের এই প্রোগ্রামে এসেছেন, তাকে আমি পরিচয় করিয়ে দিতে চাই সবুজ বাংলা দর্শকের সামনে। উনি অত্যন্ত পরিচিত। উনার একটু ব্যাকগ্রাউন্ড আমি বলবো। উনার পরিচিতি হলো, উনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ, এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং অত্যন্ত জনপ্রিয় নেত্রী, সকলের প্রিয় শামা ওবায়েদ। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি প্রথমবারের মতো আসলেন। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আরো যুক্ত রয়েছেন এই প্রবাসীদের প্রাণের সংগঠন রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি প্রবাসীদের জন্য 1,20,00,000 প্রবাসীদের জন্য তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এম রহমান মাসুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আলাউর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করতে চাই প্রথমে শামা ওবায়েদ, আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের এই যে আমি সংক্ষিপ্তভাবে কয়েকজনের নাম এখানে উল্লেখ করলাম, সর্বশেষ ঘটনাটি এটা দিয়ে যদি আমরা শুরু করতে চাই, রোজিনা ইসলামের ঘটনা, যেখানে সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকদের একটি রিপোর্টের কারণে একটি দেশের চাকা সঠিক পথে আসতে পারে। রোজিনা ইসলাম অত্যন্ত নামকরা সাংবাদিক, কিন্তু আজকে তাকে এই রিপোর্ট করতে যাওয়ার পরে তাকে অফিসে আটকে রেখে তাকে নির্যাতন করা হলো, শারীরিক নির্যাতন করা হলো, পরে গ্রেপ্তার করে চুরির তকমা দিয়ে তাকে এই মুহূর্তে তিনি বন্দী রয়েছে। আপনি একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল রাজনৈতিক দলের নেত্রী হিসাবে আপনি আপনার এই ব্যাপারে বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। সবুজ বাংলা টিভি কে ধন্যবাদ। আজকে এই সময় একটি যুগোপযোগী একটি বিষয় নিয়ে আলোচনার উত্থাপন করার জন্য। আমার সাথে যিনি আরেকজন আছেন আলোচক, আমি ওনাকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশের বাস্তবতা আপনি একটু হিস্ট্রি বলেছেন আপনার ইন্ট্রোডাকশনে যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমার আব্বা একজন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এখনো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছে বাংলাদেশে, তারা আমার মনে হয় তাদের বিবেক কাঁদছে। তাদের মনে হয় রক্তক্ষরণ হয় যখন তারা দেখেন যে যেই বাংলাদেশের জন্য, যেই স্বাধীনতার জন্য, যেই সার্বভৌমত্বের জন্য, যেই গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের লাখো মানুষ প্রাণ দিয়েছিল এক সময় ৭১ সালে। আজকে ২০২১ সালে দাঁড়িয়ে আমরা সেই উপাদানগুলোর অভাব অনুভব করছি বাংলাদেশের বাস্তবতা। রোজিনার কথায় আমি আসছি, কিন্তু আমি একটু কথা বলতে চাই। আপনি যাদের নাম বলেছেন, মাহমুদুর রহমান, শফিক রহমান, আমাদের শওকত মাহমুদ সাহেবও জেলে গিয়েছেন, রুহুল আমিন গাজী এখনো জেলে আছে, আমাদের সাংবাদিক কাজলের কথা আমরা শুনেছি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড শহীদুল আলম সাহেব, উনি একজন অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জার্নালিস্ট, ওনার কথা আপনি বললেন। কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন, বাংলাদেশে প্রচুর সাংবাদিক, রিপোর্টার আছে যারা সততার সাথে তাদের কাজটি করছে, এবং অনেকেই কিন্তু এই সরকারের দ্বারা নির্যাতিত হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় তাদের নামে মামলা হচ্ছে, তাদের উপর টর্চার হচ্ছে, কিন্তু আমরা জানতে পারছি না, আমরা জানি না, কারণ তারা হয়তো দেশে তাদের সেই খ্যাতি নেই বা আন্তর্জাতিকভাবে তাদের সেই খ্যাতি নেই, কিন্তু তারাও কিন্তু নির্যাতিত এবং নিপীড়িত। আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন নারী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে রোজিনার ঘটনায় আমি লজ্জিত, অনুতপ্ত। এদেশের নাগরিক হয়ে আমি অনুতপ্ত, লজ্জিত। আজকে রোজিনা শুধু একজন সাংবাদিক, একজন প্রতীক। উনি যে কাজটি করছিলেন, উনি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি না, এই যে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ক্রেস্ট চুরির দুর্নীতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতি উনি কিন্তু প্রকাশ করেছেন। আজকে ওনার বিরুদ্ধে যে চুরির তকমাটা দেওয়া হয়েছে, যে আইনের আওতায় 1932 সালে যে আইন, যে একটা স্টেট সিক্রেট উনি চুরি করেছে বা উনি ফাঁস করার চেষ্টা করেছে। স্টেট সিক্রেটটা কি? স্টেট সিক্রেটটা তো হচ্ছে যে বাংলাদেশের জনগণকে স্বাস্থ্য সঠিক এবং স্বাস্থ্য আপনার হেলথ, যে আমরা যে হেলথের কথাটা বলি, যে স্বাস্থ্য সুরক্ষা, সেই স্বাস্থ্য সুরক্ষা থেকে বাংলাদেশের জনগণকে এই সরকার বঞ্চিত করছে। কিভাবে বঞ্চিত করছে? দুর্নীতির মাধ্যমে বঞ্চিত করছে। সেই দুর্নীতিটা উন্মোচন করতে গিয়েই কিন্তু আজকে রোজিনা এই দুর্নীতিবাজদের রোষানলে পড়েছে। আজকে মাহমুদুর রহমান সাহেব যখন সত্য কথা লিখেছেন, শফিক রহমান সাহেব যখন সত্য উন্মোচন করার চেষ্টা করেছেন, ওনারা এই ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েছেন। আজকে আমরা এতদিন ধরে এই দেশ স্বাধীন হয়েছে, 50 বছর আমরা পালন করছি। আমার লজ্জা বোধ হয় চিন্তা করতে যে 50 বছর পরেও আমাদের গণতন্ত্র নিয়ে কথা বলতে হয়। আমাদের সাংবাদিকরা স্বাধীন নয়, স্বাধীনভাবে তারা লিখতে পারে না, বলতে পারে না। আমরা সকলেই জানি যে আমরা এই কোভিড পিরিয়ড আমরা অতিক্রম করছি। সারা পৃথিবী, বাংলাদেশ সহ 2020 সাল থেকে আমরা করোনা নিয়ে আমরা ফাইট করছি, করোনার বিরুদ্ধে আমরা ফাইট করছি। সেই বাস্তবতায় বাংলাদেশ একটিমাত্র কান্ট্রি সারা পৃথিবীতে আমার মনে হয় যে প্রাণঘাতী ভাইরাসকে ব্যবহার করে আরো দুর্নীতি ডাবল করেছে। সেই দুর্নীতি উন্মোচন করতে গিয়ে আজকে রোজিনার এই অবস্থা। আজকে আমরা কিছুদিন আগে যে রিপোর্টটা আমরা দেখি, প্রতি বছরই ওনারা বের করেন যে রিপোর্টার্স বিয়ন্ড বর্ডার, একটা প্রেস ফ্রিডম ইন্ডেক্স, যে সংবাদপত্রের স্বাধীনতা বা সাংবাদিকদের স্বাধীনতা, সেই ইন্ডেক্সে 180টা দেশের মধ্যে বাংলাদেশ 152তম। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।
এখানে আপনি গত বছর যদি হিসাব নেন ৭৪ থেকে ৭৫ জন ২০২০ সালে সাংবাদিক, সাধারণ সাংবাদিক, তারা সাধারণ রিপোর্টার, তারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ঢাকায় তারা সাংবাদিকতা করে, তাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় তাদের নামে মামলা হয়েছে, তারা জেলে গেছে। কেন? কারণ তারা সারা বাংলাদেশ থেকে যে ত্রাণ চুরি হচ্ছিল, যে চাল চুরি হচ্ছিল, যে সমন্বয়হীনতা হচ্ছিল, কোভিড নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের যে ব্যর্থতার যে পরিচয় দিয়েছিল, সেগুলো তারা উন্মোচন করেছিল, সেগুলোর ব্যাপারে তারা লিখছিল। সেই কারণে তাদের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় মামলা হয়। এই যে একটি কালো আইন তৈরি করা হয়েছে, যে আইনটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার দেশের নাগরিককে প্রোটেক্ট করবে, ঠিক আছে, কোনো ভাবে প্রোটেক্ট করবে। সোশ্যাল মিডিয়া বলেন, ডিজিটাল জগৎ বলেন, সবকিছুতে যে অন্যায় অবিচার হয় সেখান থেকে আমার দেশের নাগরিককে প্রোটেক্ট করবে। কিন্তু বর্তমানে যে সরকারটি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ সরকার, সেই সরকার ঠিক উল্টো কাজটা করছে। ডিজিটাল সিকিউরিটি আইন ব্যবহার করা হচ্ছে শুধু বিরোধী দল মতকে দমন করার জন্য। আজকে এই সরকার যদি গণতান্ত্রিক সরকার হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকার হতো, তাদের তো রোজিনাকে পুরস্কার দেওয়ার কথা ছিল, তাদের তো রোজিনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল, যে রোজিনার কারণে স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য অধিদপ্তরে এই সীমাহীন দুর্নীতি, যার ভুক্তভোগী বাংলাদেশে 16 কোটি মানুষ, সেটা সে উন্মোচন করার চেষ্টা করেছে। আজকে যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়, পুলিশ, র্যাব, it's just become a state country. বাংলাদেশে এখন প্রশাসন দেশ চালাচ্ছে, যেখানে পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে সিল মেরে, আওয়ামী লীগ, ছাত্রলীগ দিয়ে সিল মেরে যারা এখন ক্ষমতায় আছে, তাদেরকে আমরা কোনোভাবেই একটি বৈধ ভোটার দ্বারা নির্বাচিত, জনগণ দ্বারা নির্বাচিত সরকার বলতে পারি না। আজকে এই বাস্তবতায় আমরা তো আওয়ামী লীগের কাছে সংবাদপত্রের ততটুকুই স্বাধীনতা আছে যতটুকু পর্যন্ত তারা সাংবাদিকরা এবং সংবাদপত্রের মালিকরা সরকারের গুণগান গাবে। আমরা দেখেছি যে ৭৫ সালের আগে কি ঘটেছিল। বাকশালের সময় সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং যখন সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, বহু সংবাদকর্মীর কিন্তু তখন চাকরি গিয়েছিল। কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? কারণ তারা সরকারের দুর্নীতির কথা বলছিল, সরকারের সমালোচনা করছিল, সরকার যে এক নায়ক তন্ত্র তখন প্রতিষ্ঠিত করেছিল, সেটার কথা, সেই ব্যাপারগুলো উন্মোচিত হচ্ছিল। আজকে কিন্তু একই বাস্তবতা। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আজকের জেনারেশন, আজকে আমাদের ছেলেমেয়েরা ৭৫ সালে যা ঘটেছে বা ৭১ পরবর্তী যে সময়টা আমরা কাটিয়েছি, সে একই জিনিস কিন্তু বর্তমান প্রজন্ম দেখছে। গণতন্ত্রহীনতা, সংবাদপত্র স্বাধীনতা নেই, মানুষ কথা বলতে পারছে না। ২০১৮ সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে কোন কেন্দ্রের ভিতরে সাংবাদিকদেরকে, রিপোর্টারদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তারা যখন ঢোকে, তারা ক্যামেরা নিয়ে ঢোকে, তারা এই বিভিন্ন আওয়ামী লীগের যারা এখানে প্রিজাইডিং অফিসাররা বসে থাকে, সরকারি যারা কর্মকর্তারা থাকে, তাদের দুর্নীতি উন্মোচন করে, তারা কিভাবে সিল মেরে ব্যালট বাক্সে চুরি ছিনতাই করে, সেগুলো তারা প্রকাশ করে। এই জন্য কোনো কেন্দ্রে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢুকতে পেরেছে বা যারা প্রকাশ করেছে, আমরা জানি। এখন আমি যদি নামটা বলি তাহলে তারাই বিপদে পড়বে, আমি নাম বলতে চাই না, কিন্তু এরকম আমাদের পরিচিত, ব্যক্তিগতভাবে পরিচিত অনেক সাংবাদিক আছে যারা চাকরি হারিয়েছে, যাদেরকে বাধ্য করা হয়েছে মালিকদেরকে তাদের চাকরি থেকে ছাঁটাই করতে, কারণ তারা ওই যে ভোট চুরির রিপোর্টটা করেছিল। বাস্তবতা হচ্ছে যে প্রত্যেকটি বেশিরভাগ 99% এখন যে প্রেস এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে, তারা সেলফ সেন্সরশিপে চলে গেছে, স্বার্থে, গুম না হওয়ার স্বার্থে। তারা তাদের সংবাদপত্র যাতে বন্ধ না হয়, তাদের চাকরি যাতে না যায়, সেই কারণে মাহফুজ আলা ডেইলি স্টারের এডিটরের নামেও কিন্তু এদেশের প্রত্যেকটি জেলায় একটা করে মামলা হয়েছিল। ঠিক আছে, এমন কেউ বাদ নেই, কারণ আপনার সরকারের বিরুদ্ধে বা সরকারের দুর্নীতি, সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলা যাবে না।
আজকে আমি এতটুকু এখানে বলে শেষ করতে চাই যে রোজিনার শুধু একজন ব্যক্তি না, রোজিনার ঘটনাটা প্রমাণ করে যে বাংলাদেশে এখন একটা ভয়াবহ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সিচুয়েশন বিরাজ করছে। এখান থেকে মুক্ত হতে হলে আমাদের দল মত নির্বিশেষে সকলের কথা বলতে হবে, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং মানুষ যাতে এই যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে গত 12 বছরে আওয়ামী লীগের সফলতা হচ্ছে যে একটা ভয়ের কালচার তৈরি করেছে, যে কথা বললেই গুম হয়ে যাব, কথা বললেই সাদা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হবে, কথা বললেই রিমান্ডে নেওয়া হবে, এবং রিমান্ডে নিয়ে এই যে যেই পরিমাণে টর্চার করা হয় মানুষকে, এই জিনিসগুলো কিন্তু ঘটছে। এগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, এগুলো থেকে আমাদের রেহাই পেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর বিশ্লেষণের জন্য, বক্তব্যের জন্য। আমি এম রহমান মাসুমের কাছে যেতে চাই। এম রহমান মাসুম, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইনে ইতিমধ্যে বাংলাদেশের কারাগারে মুস্তাক আহমদ নামে লেখক, তাকে এক ধরনের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এবং এইভাবে অনেকটি আরেকটা উদাহরণ আমি দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। একজন নারী সাংবাদিককে আমাদের একজন দেশের বুদ্ধিজীবী ব্যারিস্টার মইনুল হোসেন সেই নারী সাংবাদিককে একটি মন্তব্য করেছিলেন টিভি টক শোতে, যে আপনাকে আমি চরিত্রহীনা বলতে চাই। এর কারণে যখন আমরা দেখলাম বাংলাদেশের নারী সমাজ, সাংবাদিক সমাজ খুবই একটা দাবি নিয়ে আন্দোলনের সোচ্চার হলো, ওনাকে গ্রেফতার করা হলো এবং আদালত প্রাঙ্গণে তাকে নির্যাতন করা হলো। কিন্তু এই মুহূর্তে একজন নারীকেও নির্যাতন করা হয়েছে। কিন্তু এখন আমরা এই সাংবাদিক, এই নারী নেত্রীদেরকে আমরা কখন দেখতে পাই না, যারা প্রথম সারিতে এসে দাবি করেন, নারীবাদী আন্দোলন করেন, তারা এখন কোথায়? আপনার এই বক্তব্যটা আমি শুনবো। এবং যে আপনি প্রবাসীদের নিয়ে বিভিন্ন ফোরামে যেভাবে কথা বলেন, হিউম্যান রাইটস নিয়ে কথা বলেন, হিউম্যান রাইটস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে রয়েছে, যার সঙ্গে সোমালিয়া এবং রুয়ান্ডা, বুরুন্ডির সাথে বাংলাদেশ যায়। এবং বাংলাদেশের তথাকথিত মন্ত্রী এবং রাজনীতিবিদরা দাবি করছেন যে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ জাপান হয়ে যাচ্ছে, প্যারিস হয়ে যাচ্ছে। আপনি কি মন্তব্য করবেন এই ব্যাপারে? থ্যাংক ইউ আলার ভাই, এবং আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য আমাদের শ্যামা ওবায়দ আপা, উনি আমাদের মনে করি যে ফিউচার লিডারশিপ অফ বাংলাদেশ যারা আছেন বর্তমানে, যারা আপরাইজিং বা ইমার্জিং লিডারশিপ বাংলাদেশের ভবিষ্যতে, তারা হয়তো নেতৃত্ব দিবেন কোনো না কোনো ক্ষেত্রে। সবাইকে আসসালামু আলাইকুম, দেশে বিদেশে এবং প্রবাসে যারা যেখানে আছেন। আমি ওই নেত্রীদেরকে নিয়ে কথাই বলবো না, যে আপনি যে কথাগুলো বলছেন, যে আমাদের আপনার ব্যারিস্টার মইনুল হোসেন বলছেন এবং তারা এগিয়েছে, ইটস এ গার্বেজ, don't waste your time to talk about them. So আপনি জানেন যে সাংবাদিকতা, a neutral and fair journalism is a key for any democratic society. যে কোন দেশে, আপনি আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলে, অর্থাৎ ফেয়ার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। তো বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এই দুর্বৃত্তায়িত এবং পয়জনাস এবং ডেঞ্জারাস অ্যাপলিং রাজনৈতিক বা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কনসিকুয়েন্স হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ধ্বংস করেছেন তারা। তার মধ্যে ইলেকশন কমিশন তো গেছে, আপনার জুডিশিয়াল সিস্টেম গেছে, একটু আগে শামা ওবায়দ আপা বলছিলেন। আমাদের সবচেয়ে আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে জার্নালিজম, ফেয়ার জার্নালিজম এবং নিরপেক্ষ এবং স্ট্রং জার্নালিস্টিক এনভায়রনমেন্ট, সেটা বাংলাদেশে নেই, তারা ধ্বংস করেছেন। পৃথিবীতে যত ডিকটেটর ফেসিস্ট, আমি কিন্তু এই গভর্নমেন্টকে কখনোই আর ডিকটেটর বলবো না, আমি এদেরকে ফেসিস্টে বলে থাকি। তো আপনি কল্পনা করা উচিত না যে ডিকটেটরশিপের আন্ডারে যেখানে মানে সাংবাদিকরা সবচেয়ে আন্ডার প্রেসারে থাকেন, সেখানে ফেসিস্ট গভর্নমেন্টে এখনো যে বাংলাদেশে কিছু সাংবাদিক আছেন রুজিনা ইসলামের মতো, এবং এরা যে বসবাস করেন, সেটাই আমার কাছে স্ট্রেঞ্জ। কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থায় যে এখনো দুই একজন কাজ করে যাওয়ার সাহস রাখেন, সেটাই আমি মনে করি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা সাংবাদিক মানে তাদের সরকারি দলের সহযোগী সংগঠন হিসাবে তারা এটাকে প্রতিষ্ঠিত করেছেন, কারণ যেন বাংলাদেশের মানুষ কোনোভাবেই তথ্য না জানতে পারে, কি হচ্ছে বাংলাদেশে সেটা না জানতে পারে। বাংলাদেশের মানুষ যা জানে, যে যেখান থেকে জানে, তার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া।
এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে বাংলাদেশের মানুষ কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থার এই যে এনার্কি এবং আপনার করাপশনস এগুলা সম্বন্ধে আমরা জানতে পারি। সেখানেও কিন্তু আমাদের মতো মানুষ যারা আছেন, যারা অনলাইনে কাজ করে থাকেন, মানুষের জন্য টুকটাক আমরা কথাবার্তা বলে থাকি, আরো বড় বড় যারা আছে তারাও সীমাহীন দুর্ভোগের শিকার, নানান ধরনের হুমকি, হয়রানি, তাদের প্ল্যাটফর্ম গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য একদম আপনার নির্লজ্জভাবে এই সরকার মানুষ বাংলাদেশের ট্যাক্সের ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে তারা মানুষ নিয়োগ করেছেন ডিসমান্টল করার জন্য এই প্ল্যাটফর্ম গুলাকে। আমি একজন ভিকটিম এই ক্ষেত্রে, আরো যারা বড় বড় আছেন তারাও কিন্তু ভিকটিম। আপনি শুধু আজকে রুজিনা ইসলাম দেখেন অবস্থা, মনে আছে কবি আপনার সংগ্রামের সম্পাদকের কথা? এই ভদ্রলোক, বয়োজ্যেষ্ঠ ভদ্রলোককে শুধুমাত্র একটা নিরপেক্ষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করার কারণে তাকে যুবলীগ নামদারি সন্ত্রাসীরা তার অফিস থেকে তুলে নিয়ে এসে তারপরে কি নির্যাতন, তাকে গ্রেপ্তার থেকে শুরু করে কি হলো সেটা আপনারা দেখেছেন। মাহমুদুর রহমান, শহীদুল হক, আপনার মতিউর রহমান, আমাদের আরো মতিউর রহমান চৌধুরী থেকে শুরু করে কে নাই, প্রত্যেকটা মানুষ নির্যাতিত, নিপীড়িত বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়। এখন আপনি বলছেন যে আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের যে বিষয় নিয়ে এখন কথা বলা দরকার সেটা হলো এই বিষয়গুলা থেকে উত্তরণের পথ। উত্তরণ কিভাবে হবে, তারা কি করেছেন করবেন, এটা নিয়ে কথা বলাটাও এখন আমি মনে করি না জরুরি। এখান থেকে উত্তরণ, দি সুনার ইজ দ্য বেটার। মানে এটা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা পতিত হচ্ছি। সাংবাদিকতা যদি না থাকে সেখানে গণতন্ত্র থাকেই না, ইম্পসিবল, থাকতে পারে না, দ্যার ইজ নো ওয়ে। যদি বলেন কেউ থেকে থাকে তাহলে সেটাকে উন্নয়নের গণতন্ত্র নামে যেভাবে আখ্যায়িত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠান বা ব্যবস্থাকে তারা আখ্যায়িত করে থাকেন সেটা থাকবে। কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্র, সাংবাদিক আপনার ফেয়ার ও নিরপেক্ষ বা জার্নালিজম ছাড়া, কারণ জার্নালিজমকে ডেমোক্রেটিক সিস্টেমে a parallel institution to democratic institution বলা হয়েছে। Without that, it is impossible for a fair democratic society to be existent. এবং বাংলাদেশে সেটা নেই। এবং আরো ভয়ঙ্কর হলো এই সাংবাদিকরা বিবেকহীন। আমরা একজন সাংবাদিককে কিছুদিন আগে ধরেছিলাম, আমাদের নাইমুল ইসলাম খান, উনি আসছিলেন আমাদের অনুষ্ঠানে এবং আমরা ধরেছিলাম। উনি জানেন যে কতটা রেকলেস প্রকৃতির সাংবাদিকতা উনিরা করে থাকেন। আমি আবারও বলছি, এই দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা, এই ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক যে প্লেয়ার্স গুলো আছে এর বাইরে যারা সহযোগী, যে লেয়ার আছে, লেয়ারের পরে একটা করে লেয়ার, যারা সৌরজগতের মতো আপনি আছে, তাদের বিউরোক্রেটস, আর্মি, পুলিশ, র্যাব, জার্নালিস্ট, এন্ড দেন পেশাজীবী বিভিন্ন ধরনের, এরা হচ্ছে, এদের কম্বাইন হলো আজকের এই ফেসিস্ট এবং দুর্বৃত্তায়িত এবং ভয়ঙ্কর রাষ্ট্র ব্যবস্থা। আপনি কল্পনা করতে পারেন পৃথিবীর কোন দেশে আছে? সোমালিয়াতে যান এবং আপনি এই যে রিপোর্টার্স বিয়ন্ড বর্ডার্স, এটার অধীনে বাংলাদেশ 152 আউট অফ 180। আমি যদি হিসাব করি সেখানে বাংলাদেশ ওভার 175 হবে। Somalian journalists, Bangladesh's journalistic works is equal to Somalian journalistic work. Same as আপনার বুরুন্ডি, ইউগান্ডা ইভেন বাংলাদেশ থেকে র্যাঙ্কে উপরে আছে। কল্পনা করতে পারেন? অথচ আমরা ফুল জুড়ি শুনি। সবচেয়ে বড় জিনিস হলো কি, এরা যে জায়গাতে তাদের এই ফেসিস্ট সিস্টেমকে আঘাত করবে সেই জায়গাগুলো তারা কখনোই রাখবে না, এবং তারা রাখেনি। সাংবাদিকতা শেষ। যারা সাংবাদিক নামে পরিচয় দেন নির্লজ্জভাবে, আপনি দেখেন প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং এ গিয়ে প্রধানমন্ত্রী বলেন কান মটকে দেবো তোমার, মানে মনে হচ্ছে যে এখানে দেবর বা বাবির সম্পর্ক মানে প্রেস ব্রিফিং হচ্ছে। নো, দ্যাটস নট ইট হাউ ইট শুড বি। এটা একটা দেশের প্রাইম মিনিস্টার যখন প্রেস ব্রিফিং করবেন, পৃথিবীর বা এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন হচ্ছে যখন প্রাইম মিনিস্টার সংবাদ সম্মেলন করে থাকেন, সেখানে অ্যাগ্রেসিভ কোয়েশ্চন এন্ড গেট দ্য আনসার ফর দ্য পিপল। এবং তারা সেখানে, কারণ কি, এই সাংবাদিকরা যারা বর্তমানে এবং ভালো সাংবাদিকরা টিকতে পারে নাই, এই যে দুর্বৃত্তায়িত এবং এই দালাল শ্রেণীর সাংবাদিক, নাইমুল ইসলাম খানের কথাই বলি, এই টাইপের সাংবাদিকরা হচ্ছে বর্তমানে বাংলাদেশের এবং বাংলাদেশিদের জাতির সবচেয়ে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদের পরেই সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকরা, এই দুর্বৃত্তায়িত ডেঞ্জারাস এই যে সাংবাদিক যারা আছেন তারা। সুতরাং আপনি দেখেন, এটা আপনি বলতে পারেন উনি খারাপ করেছেন, উনি ভালো করেছেন, ভাই আমি এটাকে কিছুভাবেই দেখি না। আমি মনে করি টোটাল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার, ইমিডিয়েটলি দরকার। ভয়ঙ্কর দিকে পতিত হচ্ছে বাংলাদেশ। কিভাবে পতিত হচ্ছে তার উদাহরণ আমি, এই যে ইসরায়েলের বাংলাদেশের পাসপোর্ট থেকে যেমন অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এই শব্দটা তুলে নেওয়া কেন? আপনি আমাকে কোয়েশ্চন যখন করবেন আমি এটা বিশ্লেষণ করবো, আপনার সামনে উত্তর দেবো। এই পর্যন্ত আমার বক্তব্য এই জার্নালিস্টিক্স বা জার্নালিজমের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি আমার পরবর্তী প্রশ্ন শামা ওবায়দ এর কাছে আমি যেতে চাই। আপনাদের সময়ে, আমি বিএনপির সময়ে আপনাকে প্রশ্ন করব, বিএনপির সময়েও 21-এর টেলিভিশনটি বন্ধ হয়েছিল। তদানীন্তন বিরোধী দল আওয়ামী লীগ কমপ্লেন করেছিল যে এটা মিডিয়ার, তখন দুটি চ্যানেলই ছিল, বিটিভি আর 21 টিভি। আমার মূল বক্তব্যটি হচ্ছে সাংবাদিক নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ বারবার আঘাত এসেছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত ইতিমধ্যে আমরা যাদের নাম উল্লেখ করেছি, বিশেষ করে নয়া দিগন্ত একটা টেলিভিশন ছিল, চ্যানেল 1 ছিল, এবং ইসলামিক টিভি ছিল, অনেকগুলা চ্যানেল ছিল, এই মুহূর্তে নাই। নিউজ অনেকগুলা অনলাইন মিডিয়া, যেমন আপনার এই justnews.com, এটাও বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের সাংবাদিক এবং সংবাদপত্রের এই স্বাধীনতা, গণতন্ত্রের মূল, ফ্রিডম অফ এক্সপ্রেশন হচ্ছে গণতন্ত্রের মূল চাবিকা। এই জিনিস, এটা কেন বারবার হচ্ছে, কেন এটা দিয়ে কি মেসেজ বাংলাদেশে আগামী দিনে? আমরা এই 21 শতাব্দীর চ্যালেঞ্জে বাংলাদেশ 50 বছরের বাংলাদেশ আমরা দাবি করছি, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, বাংলাদেশ সেলিব্রেট করছে, কিন্তু এই 50 বছর পূর্তিতে আমরা কেন বারবার এই আঘাত হচ্ছে? আমি সময়বাদ, আপনার বিশ্লেষণ কি, এর কারণটা কি হতে পারে? ডিক্টেটরশিপের জন্য, না কেন মিডিয়ারা? দেখেন, আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, এই বসুন্ধরা গ্রুপের এমডি, যিনি যার একটা কথিত বান্ধবী যার আত্মহত্যা করলো, তাকে কোনো মিডিয়া কিন্তু তার নাম বলছে না, শুধু মিডিয়ারা বলছে একজন শিল্পপতির সাথে তার সম্পর্ক ছিল। এই আনবীরকে পরে দেখা গেল একটা বিশেষ প্লেনে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এর কারণটা কি? রাজনীতি, সাংবাদিকতা কি একাকার হয়ে গেছে? যারা সাংবাদিকতা করেন তারা ব্যবসায়ী। এর কারণটা কি? মূল বাংলাদেশের এই প্রেক্ষাপটটা কি হতে পারে? কেন এসব হচ্ছে? দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে একটি পত্রিকা বা একটি টিভি চ্যানেল এর মালিক হওয়াটা খুব একটা পাওয়ারফুল ব্যাপার বাংলাদেশে। এটা কিন্তু একটা টিভি চ্যানেল যে অনেক পয়সা আর্ন করে বা অনেক লাভজনকভাবে চলে সেটা কিন্তু না, বাট এটা একটা ক্ষমতা। এবং আনফরচুনেটলি আমাদের যে শাসক শ্রেণী যারা এখন ক্ষমতায় আছে, এই ক্ষমতাটাকে তারা খুব ভালোভাবে অপব্যবহার করে, এবং আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো সেই ক্ষমতার অপব্যবহারের বহিঃপ্রকাশ। এখন আমার এই যে ভাই, যিনি উনি খুবই ভালো কিছু কথা ইস্যু তুলে এনেছেন, যেমন উনি বলেছেন উত্তরণের উপায় কি। আমরা কি সাগর রুনির কথা ভুলে গেছি? সাগর রুনি যখন হত্যা হয় ওদের বাড়িতে বেডরুমে, তখন বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা কি মানুষের বেডরুমে গিয়ে তাদেরকে পাহারা দেব? আজকে কিন্তু ডাস্টবিনে শিশুর লাশ পাওয়া যাচ্ছে, পাবলিক বাসে আপনার গার্মেন্টস কর্মী ধর্ষিত হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, আজকে রাস্তাঘাটে লাশ পড়ে আছে। সুতরাং রাষ্ট্রের যে দায়িত্ব সেটা কিন্তু কখনোই এই সরকার পালন করে নাই, পালন করতে ব্যর্থ হয়েছে। সাগর রুনির ইনভেস্টিগেটিভ রিপোর্টটা দিতে কতবার পিছিয়েছে। এইটার দুঃখজনকভাবে আমি একটা পয়েন্ট আমি বলতে চাই, বাংলাদেশের সাংবাদিকরা, যেমন আমার ভাই কয়েকটা নাম বললেন, সাংবাদিকরা ডিভাইডেড, তারা ঐক্যবদ্ধ না। আজকে আমি হলফ করে বলতে পারি যে আজকে যদি রোজিনার জামিন না হতো, 1 সপ্তাহের মধ্যে সাংবাদিকদেরকে এই সরকার ডিভাইড করে ফেলতো। এবং এটা নিয়ে আরেকটা, ইতিমধ্যে আমরা দেখেছি তার চরিত্র হরণ করার চেষ্টা হয়েছে গতকালকে, বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা অনেক নিউজ এসছে তার ব্যাপারে। কিন্তু আজকে সাংবাদিকরা যদি ইউনাইটেড থাকতো, প্রত্যেকটি সেক্টরের যারা আমাদের বুদ্ধিজীবীরা আছে, যারা আমাদের জাতির বিবেক হিসেবে আমরা যাদেরকে দেখতে চাই, তারা যদি ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে অন্যায়কে অন্যায় বলতো, সাদাকে সাদা বলতো, কালোকে কালো বলতো, অন্যায় প্রতিবাদ করতো, আজকে জিনিসগুলো কিন্তু কম ঘটতো। আমি আমার দল বিএনপি সাফাই গাচ্ছি না, বিএনপির সময় 21 টিভি বন্ধ হয়েছে, হওয়া উচিত ছিল না। হ্যাঁ, আজকে আমরা যে যুগে বাস করি, আমরা যে টেকনোলজির যুগে বাস করি, আপনি টিভি চ্যানেল বন্ধ করে তথ্য সরবরাহ বন্ধ করতে পারবেন না। আপনার এখন এত মাধ্যম আছে,
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনি কতগুলা বন্ধ করবেন? যেই দিন 26শে মার্চ 50 বছরের কথা বললেন, তো 26শে মার্চ এই 50 বছর পালন করার অধিকার আমাদের সকলের আছে, আমার আছে, আপনার আছে, আমাদের প্রত্যেকটি নাগরিকের আছে বাংলাদেশে। সেই 26শে মার্চে যখন হেফাজতের সাথে প্রশাসনের গন্ডগোল হচ্ছিল সারা বাংলাদেশে, এবং আমাদের বহু নাগরিককে সেদিন মৃত্যুবরণ করতে হয়, গুলি খেয়ে মারা যেতে হয়, সেদিন কিন্তু বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া, স্লো করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং লাভ হয় নাই, কিন্তু তথ্য ঠিকই কতগুলো লোক মারা গেছে, কিভাবে রক্তক্ষরণ হয়েছে সারা পৃথিবী দেখেছে। আমি একজন এদেশের নাগরিক হিসেবে বলতে চাই যে এই সরকার শুধু এই যে অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে নাই, প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে নাই। আপনার যেই দেশের প্রধান বিচারককে বন্দুকের নলের ওনাকে একটা রায় দেওয়ার কারণে দেশ ছাড়তে হয়, সেই দেশের আইনের শাসন বা আইনের ব্যবস্থা কি অবস্থা আছে সেটা আমরা অবশ্যই বুঝতে পারি। কিন্তু এটার থেকে উত্তরণের উপায়টা কি, যেটা প্রশ্ন আমার ভাই করেছেন, উত্তরণের উপায়টা একটাই, রাজনীতিবিদদেরকে, আমি আমার নিজের কথাই বলি, আমাদেরকে আমাদের নিজেদের আত্ম উপলব্ধি আসতে হবে প্রথমে। আমি সবকিছু, আমার দল সবকিছু সঠিক করেছে সেটা বললে হবে না, যেটা ভুল সেটা ভুল। আপনি চিন্তা করেন না, আমরা 50 বছরেও একটি স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করতে পারিনি, সেটাতে কি প্রত্যেকটি রাজনৈতিক দলের সেখানে দায় আছে? অবশ্যই আছে। আমরা একটি স্বাধীন জুডিশিয়ারি তৈরি করতে পারি নাই, যেখানে যে কেউ, আমি এমপি হই, মন্ত্রী হই, একটি কৃষক হই, একটি পান দোকানদার হই, একটি চায়ের দোকানদার হই, আমি যেই হই না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আমি সুষ্ঠু বিচার পাবো। আমি নারী হই, পুরুষ হই, আমি সাংবাদিক হই, আমি যেই দলে করি, আমি সুষ্ঠু বিচার পাবো। সেই অবস্থায় কি আমরা 50 বছর তৈরি করতে পেরেছি? পারি নাই, ব্যর্থ হয়েছি আমরা। সুতরাং আজকে আর তারপরে চেপে বসেছে এই ফ্যাসিবাদী। আমার বাড়ি ফরিদপুর, একটু আগে আমরা আলাপ করছিলাম অফ দ্য রেকর্ড, ফরিদপুরে ছাত্রলীগের 2 জন 2000 কোটি টাকা পাচার করেছে। 2000 কোটি টাকা, তো ওরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, 2000 কোটি কেন, 2000 টাকাও তারা দেখেছে কিনা সন্দেহ। আগে 35 লাখ টাকার পর্দা ফরিদপুর মেডিকেল কলেজের থেকে 35 লাখ টাকার পর্দার কথা আপনারা শুনেছেন। 5000 টাকা দামের মাস্ক, এই যে মাস্ক, এই যে করোনা নিয়ে দুর্নীতি, মাস্ক দুর্নীতি, পিপিই দুর্নীতি, এগুলোর তো কোনো হিসাব এই সরকার দিতে পারবে না। তো সুতরাং আজকে বাস্তবতা হচ্ছে শুধু সাংবাদিকরা না, কেউ নিরাপদ নয়। 2009 থেকে উনি মানবাধিকার নিয়ে কাজ করেন, হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন। 2009 থেকে 2020 পর্যন্ত 3071 জন এই গত 12 বছরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এর আগে বাংলাদেশে ছিল না, সিরাজ শিকদারকে দিয়ে শুরু হয়েছিল। আগে রাজনৈতিক নেতারা জেলে গেছে, তাদের পরিবার জেনেছে যে আমার বাবা বা আমার স্বামী ওই জেলে আছে, ওই থানায় আছে। এখন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকে, তাদের পরিবার জানে না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা লাশটা ফেরত পাবে নাকি সেটাও জানে না। আজ এক্সট্রা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স 2009 থেকে 2019 সাল পর্যন্ত 601টা কেস যে আপনার গুম হয়েছে। আমরা ইলিয়াস আলীর কথা জানি, আমরা চৌধুরী আলমের কথা জানি, আমাদের বহু ছাত্রদল, যুবদল, আমাদের বহু কর্মীরা গুম হয়েছে, এখনো গুম আছে, যাদের পরিবাররা এখনো প্রতিদিন কাঁদছে, তাদের ছেলে, তাদের স্বামী, তাদের বাবা কখন ফেরত আসবে। এই বাস্তবতায় কিন্তু আজকে আমরা বসবাস করছি। এটা একেবারে একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে, যেখানে আমরা খুবই সন্দিহান যে আমরা যদিও খুব রিউমারে বিশ্বাস করি, আমরা খুব মানে গল্প বানাতে পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় যে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হিসেবে বসে আছেন, ওনার কন্ট্রোলে কতটুকু আছে জিনিসপত্র। আমরা শুনি যে ওনার নিজের দলের লোকজনের সাথেই নাকি ওনার কথাবার্তা অনেক কম হয়, তার দেশটা তাহলে চালাচ্ছে কে?
এই যে কিছু স্টেক হোল্ডার তৈরি করেছে। স্টেক হোল্ডার মানে কি, যে ভাই একটু আগে বলেছে যে যারা দালালি করে, যারা এই যে 350 কোটি টাকার চুরি, যখন স্বাস্থ্যমন্ত্রী এই সচিবালয়ের দুর্নীতিবাজদের পক্ষে কথা বলে, তার মানে এই স্বাস্থ্যমন্ত্রী এই দুর্নীতির সাথে জড়িত, মন্ত্রী পেয়েছে। সেই স্বাস্থ্যমন্ত্রী এখনো কোন ক্ষমতার জোরে সে টিকে আছে? সে এখনো অন্য যে কোনো সভ্য দেশ হলে, অন্য যে কোনো দেশ হলে এই মন্ত্রী অনেক আগে পদত্যাগ করতো, লজ্জায় পদত্যাগ করতো। কিন্তু আমাদের দেশে তো সেই কালচার নাই। আমাদের গদি তো আমরা ছাড়ি না, আমাদেরকে গদি থেকে টেনে নামাতে হয়, না হলে গদি আমরা ছাড়ি না। সুতরাং বাস্তবতা হচ্ছে যে আজকে আমরা দেখিনি, আমরা আমাদের যখন ছোট ছোট শিশুরা, টিনেজাররা যখন রাস্তা নেমেছিল এই যে রোড সেফটির কারণে, রোড সেফটির জন্য যখন তারা রাস্তায় নেমেছিল, তাদের মাদেরকে তারা খাবার নিয়ে গেছে ছেলে মেয়েদের জন্য, মা খাবার রান্না করে নিয়ে গেছে বাসার থেকে, সেই মাকে নির্যাতন করেছে ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা। ঠিক আছে, এটা তো আমরা দেখেছি। সুতরাং প্রমাণ আছে যে যদি বাংলাদেশের জনগণ এখন কিন্তু একটা মানে একটা কি বলবো, একটা মানুষ সবারই দেয়ালে পিঠ থেকে গেছে, সবাই সাফার করছে। এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি আমাদের দেশের শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো চিন্তা আছে? 2 বছর ধরে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এই যে আমাদের এই যে গরিব ছাত্রীরা ঝরে পড়ছে, এখানে এনজিওরা প্রতিদিন তারা স্টাডি করে বলছে যে এই যে মেয়েগুলো ঝরে পড়ছে, তারা স্কুলে যাচ্ছে না, তারা কিন্তু আর স্কুলে ফেরত আসবে না। আজকে শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা, এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কোনো চিন্তা আছে? এই যে প্রবাসীরা দেশ চাকরি হারিয়ে দেশে ফিরে আসছে, গ্রামে ফিরে যাচ্ছে, বাংলাদেশে কোনো কর্মসংস্থান হচ্ছে না, এদের কি অবস্থা হবে সেটা নিয়ে সরকারের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এই যে সীমাহীন দুর্নীতি, এই যে তথাকথিত কাগজে কলমে যে প্রণোদনাগুলা দিয়েছে ওনারা গত করোনাকালীন সময়, সেখানেও সীমাহীন দুর্নীতি হয়েছে। এবং বেশিরভাগই ব্যাংক, যেহেতু ব্যাংক নির্ভর প্রণোদনা, মানে 90% প্রণোদনাই কিন্তু মানুষের হাতে পৌঁছায় নাই। আপনি যদি ফেসবুক খুলেন, একটা রিক্সাওয়ালা গালি দিচ্ছে একটা রিক্সাওয়ালা যে আমার ভাতের ব্যবস্থা করুক, আমি বাড়িতে থাকবো, আমার ভাতের ব্যবস্থা হবে না, আমি না খেয়ে থাকবো, তো আমি কি চলবো কিভাবে লকডাউনের মধ্যে? আজকে বাস্তবতা হচ্ছে যে এমন ভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এবং আরেকটি কথা, স্টেক হোল্ডার কিন্তু এই ব্যুরোক্রেটসরাও দে হ্যাভ অলসো বিকাম স্টেক হোল্ডার্স। কারণ আপনি দেখেন এমপিদেরকে তো শেখ হাসিনা ভালো মতোই জানে যে এমপিরা ভোটে নির্বাচিত না, হেলিকপ্টারে এলাকায় যায়, হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসে, জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। আজকে এই যে ত্রাণটা দেওয়া হচ্ছে প্রশাসনের মাধ্যমে, সচিবদের মাধ্যমে, ডিসিএসপিদের মাধ্যমে, তাদের ক্ষমতা তো অপরিসীম। আমার নির্বাচনী এলাকায় আমার এখন যে তথাকথিত এমপি আছে তার চেয়ে ওসির ক্ষমতা বেশি, কারণ ওসি ভোট দিয়ে ওই তাকে এমপি বানিয়েছে। তো তারা কি রাজনৈতিক নেতাদের কথা শুনবে? এই তথাকথিত এমপি মন্ত্রীদের কথা শুনবে না। সুতরাং সমস্যাটা অনেক গভীর। এই সরকার সবচেয়ে বেশি যে ক্ষতি করেছে, যেটা উনি আমার ভাই ইতিমধ্যেই বলেছেন, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো স্বচ্ছতা নেই। যে যেখান থেকে পারছে টাকা চুরি করছে, দুর্নীতি করছে, ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, সেই ফেরত দেওয়ার তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। ব্যাংক চুরি করছে। পৃথিবীর ইতিহাসে প্রথম বাংলাদেশ ব্যাংকে এই যে $100 মিলিয়ন যে চুরি হয়েছে, এবং সেই একটা ফিলিপিন্সে এর বিচার হয়েছে, ফিলিপিন্সের ইনভেস্টিগেশন হয়েছে, ফিলিপিন্সে অ্যাটলিস্ট একটা লোক জেলে গেছে। বাংলাদেশে ওই ফরাসউদ্দিন সাহেবের রিপোর্ট এখনো আমরা দেখি নাই। ওই বাংলাদেশ ব্যাংক হাইস্ট যে রিপোর্ট তৈরি হয়েছিল, ফরাসউদ্দিন সাহেব যে করেছিল, ওই রিপোর্ট বাংলাদেশের জনগণ এখনো দেখতে পারে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সব সময়, তখনই কিন্তু আমরা একটা খুবই ডিটেইলড একটা রিপোর্ট আমরা বলেছিলাম যে সরকারের ইন্ধন ছাড়া, সরকারের লোকের যোগাযোগ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের লোক ছাড়া এই চুরি হতে পারে না। যখনই দেশে কোনো ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস মোমেন্টে কিন্তু বিএনপি জনগণের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে।
আপনি যখন গণতন্ত্রহীনতা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ, উনি অসুস্থ অবস্থা এখন হাসপাতালে আছেন, যখন দেশে গণতন্ত্র ছিল না, উনি গণতন্ত্র রক্ষার জন্য নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, মাঠে থেকেছেন, উনি মানুষের জন্য কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশে যখন একটা ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে উনি বাংলাদেশের জনগণকে আলোর দিশা দেখিয়েছেন, এই একটা বটমলেস বাস্কেট থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। করোনাকালীন সময় আপনাদেরকে অবগত করার জন্য বলতে চাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত বছর আমরা 2.5 কোটি লোককে আমরা ত্রাণ দিয়েছি। কারণ আমরা তো এখন বিরোধী দলে আছি, বিরোধী দল আমরা রাস্তায় আছি, আমরা ক্ষমতায় নাই, আমাদের কাছে দুর্নীতির টাকা নাই, আমরা যেখান থেকে পেরেছি আমাদের মাঠ পর্যায়ের কর্মীরাও কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের জন্য কাজ করে। যখন হোলি আর্টিজান হয়েছিল, যখন দেশি বিদেশি লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, পরের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা এই দেশের এই ক্রান্তিকালে, উনি আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে, যে আসুন আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, আমরা একসাথে কাজ করি। সেটা উনি প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং যখনই দেশে যখন একটা ক্রান্তিকাল আসে, একটা ক্রাইসিস আসে, বিএনপি কিন্তু সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে এবং থাকবে। কিন্তু আজকে শুধু বিএনপি কে থাকলে হবে না, দল মত নির্বিশেষে আমাদের সকলকে এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এই যে গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। সেটাই হচ্ছে বাস্তবতা, সেটাই উত্তরণের উপায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার কাছে অনেকগুলা প্রশ্ন প্রবাসীদের নিয়ে প্রশ্ন করার জন্য আমাকে দর্শকরা, বিশেষ করে আমাদের রেমিটেন্স ফাইটারের সম্মানিত সভাপতি এম রহমান মাসুমকে প্রশ্ন করার জন্য অনেকেই বলছেন। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সাথে হিউম্যান রাইটস নিয়ে অবশ্যই আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকবে। তবে আপনাকে প্রথম প্রশ্নটি আমি জানতে চাই, এবং আমরা সবাই জানি রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশ এটা সর্ববৃহৎ অর্গানাইজেশন, যেটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত হয়েছি, এবং এই সংগঠনকে দাঁড় করানোর পিছনে এম রহমান মাসুম আপনার অক্লান্ত পরিশ্রম, এবং আপনি এটার প্রতিষ্ঠাতা, এবং এটা অনেক কার্যকর সংগঠন। কিন্তু ইতিমধ্যে আমরা ওই আরেকটি সংগঠনের বিভিন্ন মেসেঞ্জারে মেসেজ আসে, ফেসবুকে মেসেজ আসে, টেক্সট মেসেজ আসে, এনআরবি গ্লোবাল নামে একটি সংগঠন, নাকি ওনাদের নাকি 15 মিলিয়ন মেম্বার রয়েছে, ওনারা কাজ করছেন সরকারের সঙ্গে। এই ব্যক্তিগতভাবে একজন আমাকে বারবার কল দিচ্ছেন তারিক বাবু নামে। আপনি কি বলবেন, এই দুটির মধ্যে একটা কনফ্লিকশন সৃষ্টি হচ্ছে নাকি? আরএফবি, এনআরবি, মানে আপনি জিনিসটা কি ক্লিয়ার করবেন আমাদেরকে? প্রথমে বলি আলোর ভাই, আমরা কি এখনো লাইভে আছি কিনা এটা কি চেক করবেন আপনি? জি, আমরা লাইভে আছি। জি, আমাদের সাথে কি দর্শক যুক্ত আছেন কিনা? আছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি আচ্ছা প্রথমে বলি যে আরএফবি আর এনআরবি এটা হচ্ছে আপনার আকাশ আর পাতালের মধ্যে যে পার্থক্যটা, সেই জায়গাতে আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো কি, দেখেন এই যে আমরা যে কথা বলছি, যদি ওভারঅল এত কিছুর পরেও যে রাষ্ট্র আজকে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু প্রবাসীদের কারণে। এটা আমাদের রাজনৈতিক কোন ধরনের ম্যানেজমেন্টের কারণে না। আপনি আমাকে দেখান একটা খাত যে রাজনৈতিক ব্যবস্থাপনার কারণে আমরা যে পয়সা পাচ্ছি সেখান থেকে হোয়াটএভার রেমিটেন্স অর এনিথিং, এই কারণে বাংলাদেশের মানে পেমেন্ট বা বাংলাদেশে থেকে আছে 46 বিলিয়ন রিজার্ভস রাইট নাও। 99% টাকা আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি প্লাস মাইনাস করি, they have zero right now. Why I say that? Let me explain to you. এই করোনাকালীন সময়ে যে স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা প্যাকেজ আমরা যাকে বাংলাতে বলি, যে দেওয়া হয়েছে 72,000-74,000 কোটি টাকা সরকার দিয়েছে। আপনি কি জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা সরকারের কাছ থেকে আতাত করে টাকা নিয়ে গেছে? তারা টাকা দিয়ে কি করেছে? গার্মেন্টস এর শ্রমিক যারা আছে তাদেরকে কি পয়সা দিয়েছে? এই ক্ষেত্রে এই সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন কি আর তাদের পিছনে কত টাকা খরচ হয়েছে, আসলে আমরা হিসাব নিকাশ করি। তারা কত টাকা আপনার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমরা পয়সা আসছে, প্লাস মাইনাস করলে অলমোস্ট নাথিং। যে জায়গাতে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে আর এই লম্বা লম্বা শাড়ি পরে
আর পাঞ্জাবি আর কুট পরে আর স্যুট পরে ওই $2,000 $3,000 স্যুট পরে যখন এখনো বলে তারা হেলিকপ্টার চড়ে তাদের এরিয়াতে যায়, সেটা হচ্ছে এই খেটে খাওয়া, এই কর্মট এই প্রবাসীদের কারণে। কিন্তু তাদের জন্য তারা কি রেখেছেন? আমরা কি কিছু পেয়েছি? প্রবাসীদের জন্য একটা লোনের ব্যবস্থা পর্যন্ত তারা করতে পারে নাই। যারা দেশে গেছে ঠিক মতো তারা আসতে পারে নাই, তাদেরকে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আনা হয় নাই। কল্পনা করতে পারেন এই মুহূর্তে পৃথিবীতে যদি কোনো এয়ারলাইন্স অমানবিক সিরিয়াস মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তার নাম বাংলাদেশ বিমান। 1400 রিয়ালের আপনার টিকিট 2833 রিয়াল। আপনি আমাকে বলেন 4 ঘন্টা, এটা যদি যারা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানেন 4 ঘন্টার একটা ফেজের আপনার এই ট্রাভেল যে ডিউরেশন কত হতে পারে বাংলাদেশ বিমানের সেই যে কোনো এয়ারলাইন্সের, এমিরেটস বা আপনি কাতার বা ইতিহাদ আপনি যদি কম্পেয়ার করেন, রীতিমতো ডাকাতি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সময়ে প্রবাসীদের কাছ থেকে। কোন দেশ এই মুহূর্তে করোনাকালীন সময়ে যদি দুর্নীতিতে টপ টু বটম সর্বোচ্চ দুর্নীতি করে থাকে, তার নাম হচ্ছে বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদরা যারা সরকারে আছেন। স্বাস্থ্য খাতে আজকে আপনি টিকার কথা বলছেন, আমি আসছি, আমি এনআরবি এগুলো নিয়ে কথা বলার আসলে আলাউর ভাই কোনো রুচি আসে না। 7 জনের সংগঠন আরএফবির মতো প্রতিষ্ঠানের পিছনে লেগে প্রত্যেকটা জায়গাতে মানুষকে এবং নারী নির্যাতনে, আপনি জানেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ এনেছেন সৃষ্টি মানবাধিকার বাংলাদেশের সভাপতি তাসলিমা আপা, উনাকে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে প্রতিনিয়ত। আমার পোস্টে সেখানে দেওয়া আছে, এটার বিচার প্রবাসী যারা আছেন তারা নিশ্চয়ই করবেন। এবং আমি আরএফবির একজন প্রেসিডেন্ট এবং আপনি ভাইস প্রেসিডেন্ট, আমাদের দায়িত্ব আছে এই বিষয়টাকে পার্সু করা, যে একজন মহিলা যিনি বিদেশে থাকেন তাকে এটি সংগঠনে নিয়ে আসার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং একজন আমেরিকান সিটিজেনের বিরুদ্ধে প্লট টু হার্ম দিস পারসন, এটা তারা করে যাচ্ছে প্রতিনিয়তই। এই এনআরবি গ্লোবালের তারিক বাবু এবং আরেকজন আছে ওই যে সুমন, মানে শরীফ সুমন নাকি, বাস্তবিক পক্ষে এইটা তাদের প্লট এবং এই যে তাদের এই যে তারা এই সংগঠনের নামে তারা প্রতিদিন এই আরএফবির প্রত্যেক নেতাকর্মী যারা যেখানে আছেন তাদেরকে ফলো করে এই ধরনের হ্যারাসমেন্ট তারা করে, তারা মহিলাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেছে এবং যারা মানে পুরুষ আছেন তাদেরকে বিভিন্ন ভাবে পরিচিত করা, ডিসমান্ডার করার চেষ্টা, তার তীব্র প্রতিবাদ এবং আমি নিন্দা জানাই। সেখানে আমি বলছি আপনাকে যে প্রবাসীদের এই ক্ষেত্রে আপনি দেখেন প্রবাসীদের কোনো অ্যাচিভমেন্ট আছে? মানে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা কিছুই দেয় নাই, লোনটা পর্যন্ত তারা পান নাই, তারা দেশে গেলে আসতে পারে না ঠিক মতো, যারা দেশে আটকে পড়েছেন তাদেরকে ব্যবস্থাপনা আনা হয়নি। পৃথিবীর প্রত্যেকটা দেশ বিমান পাঠিয়ে প্রবাসী যারা আছেন তাদেরকে বিনা খরচে ফিলিপিন্সের মতো দেশ তারা নিছে। আমাদের দেশের প্রবাসীদের কি করা হচ্ছে? দিনের পর দিন তারা আটকে পড়েছিলেন সরকারে কোনো, মনে হচ্ছে এই প্রবাসীরা যারা আজকের এই বাংলাদেশের খুঁটি বা পিলার যাদেরকে আমি বলি, তারা অ্যাবান্ডেন্ড বাই দ্য গভর্নমেন্ট এবং এটাই বাস্তবতা। প্রত্যেক এবং যান দূতাবাসগুলোর সীমাহীন দুর্নীতি থেকে শুরু করে সিন্ডিকেট বাণিজ্য থেকে শুরু করে, আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আলাউর ভাই? আপনি আমাকে একটা জায়গা দেখান, একটা সেক্টর দেখান যে সেক্টরে আপনি স্বচ্ছভাবে আপনি পাবেন জবাবদিহিতা আছে। কোন বিষয় নিয়ে আমি কথা বলবো? আজকে প্রবাসীরা বললাম না 46 বিলিয়ন নোটিশ মানে দোকানদাতা প্রবাসীরা, এই প্রবাসীদের সাথে যে ধরনের খারাপ আচরণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে আসে, দুর্নীতি হয়রানি আসে, আনবিলিভেবল। এই দেশ কিসের দেশ? কোন দেশের কোন ধরনের ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকটা মানে জায়গাতে লজ্জা লাগে এগুলা যখন দেখি। আজকে করোনা ভাইরাসের টিকা আপনি জানেন এটা নন প্রফিটেবল প্রোডাক্ট, কিন্তু এটা ডিক্লেয়ার্ড বাই হু? এবং এই নন প্রফিটেবল প্রোডাক্টকে বাংলাদেশ সরকার আপনি দেখেন ডাবল প্রাইস দিয়ে ইন্ডিয়া থেকে কিনেছে, সেখানে তারা পায়নি। আমি কাকে দুষবো? কাকে বলবো যে আমার টাকা যে নিলেন আপনি, আমার টিকা দেন? কেন আমার টিকা পেল না বাংলাদেশের মানুষ? দুর্নীতি করেছে, কিনেছেন, আবার টিকা আনতে পারেন নাই। কতটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থা! এদের লজ্জা হওয়া উচিত। এদেরকে উই shame on them। এর পুরো মুখ দেখায় আবার বলে তারা বড় বড় কথা বলে। এতটা নির্লজ্জ প্রাণীরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাকে এবং এই বাংলাদেশটাকে কব্জা করলো কিভাবে? এটা এই যে সামা আপা বলছেন, আপা আপনার দল আমাদেরও এটা প্রিয় দল, আমি মনে করি অনেক দলের মধ্যেও ব্যর্থতা। এই রাজনীতিবিদরা 50 বছরে আমরা ভোট দিতে পারি না। আমাদের নির্বাচন কমিশনকে একটা বদমাইশকে বসিয়ে রেখেছে তারা। 2 দিন পরে আসে মানসিক রোগীর মতো কিছু কথাবার্তা বলে। স্বাস্থ্যমন্ত্রী MA পাস, পৃথিবীর কোন দেশে স্বাস্থ্যমন্ত্রী আপনি আসেন যে মিনিমাম হলেও, অর্থাৎ তার একটা MBA নাই হেলথ কেয়ার, আপনার হেলথ ম্যানেজমেন্টে, হেলথ ইনফরমেশন সিস্টেমে, ডাক্তার নাই বা থাকলো, এই লোকটাকে উনি স্বাস্থ্যমন্ত্রী বসিয়েছেন। PPP বলে PPE কে আপনি দেখেন প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির পাহাড়। এই ব্যক্তি থাকে কিভাবে স্বাস্থ্যমন্ত্রী? আপনি আমাকে বলেন।
এখনো উনি বহাল তবিয়তে আছে। কতটা অব্যবস্থাপনা হয়ে গেল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বমি আসে দেখলে। বিশ্বাস করেন, দুই একটা বড় লোকের হাসপাতাল ছাড়া যদি সরকারি হাসপাতালগুলোতে যান দেখলে বমি আসে। 50 বছর আমাদের আজকে স্বাধীনতা, আমরা কি আছে? আর একটা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যখন একটা দেশের প্রতিষ্ঠান থাকে না, এদেশে কিছুই থাকে না, কিছুই নাই বাংলাদেশের। নাই জুডিশিয়ারি, নাই হেলথ কেয়ার, নাই এডুকেশন সিস্টেম। এখানে এডুকেশন সিস্টেম আপা বলছেন ভাই, আমি মানে ফোন দিয়েছিলাম, তারা বলছে যে বাচ্চারা বইয়ের কাছেও যেতে চায় না। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে আপনাকে অ্যাটম বোম মারতে হবে না, তার শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতিকে ধ্বংস করে দিলে মোর দেন এনাফ, পরিকল্পিতভাবে। এবং উনি একটা সুন্দর কথা বলেছেন, এই রাষ্ট্র কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালান কিনা? রাইট নাও, টুডে, as of, I have a serious doubt about that. She controls Bangladesh. I have a serious doubt about that. যদি এটা থাকতো, আমি মনে করি না, আমি মনে করি এখন শেখ হাসিনাকে হেল্প করা উচিত আমাদের। কেননা ঘুরে ফিরে এসে বাংলাদেশের মানুষ, সে বঙ্গবন্ধুর মেয়ে, এবং এই মহিলার ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তাকেও সাহায্য করা উচিত। আমার মনে হয় না বাংলাদেশ এখন আর বাংলাদেশের আওয়ামী লীগ বা এই প্রধানমন্ত্রী পরিচালনা করেন। আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি যদি দেখেন যে বলয় তারা তৈরি করেছেন একটা বহিঃশত্রু দ্বারা বাংলাদেশ টোটালি কন্ট্রোল। এখন প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন, আমি আপনাকে এক এক ওয়ান বাই ওয়ান এভারেজ বর্ণনা করে যেতে পারবো, বিশ্লেষণ করে দেখাতে পারবো বাংলাদেশ নট being controlled by শেখ হাসিনা রাইট নাও। সুতরাং আমি বলবো এখন বিরোধী দল, আজকে আমাদের বিরোধী দলের সত্যিকার অর্থে নিষ্ক্রিয়। বিএনপির মতো দলকে তারা সরকার নির্যাতন করে, এমন নির্যাতন করেছে এই দলের উপরে যে বাংলাদেশের ইতিহাসে কোন বিরোধী দলের উপর এমন নির্যাতনের আগে আমরা দেখি নাই। কথা বললেই গুম, খুন, নির্যাতন, মামলা। আমার যোগাযোগ আছে অনেকের সাথে, দুঃখ লাগে এই অবস্থা আজকে আমরা এগুলো দেখে। এখন আপনারা আসেন যে এই কথাগুলো আমরা বলতে পারবো দিনের পর দিন, যে দেশের জুডিশিয়ারি কাজ করে না সে দেশে আর কোনো কিছু কাজ করবে না আলাউর ভাই। এটা নিয়ে এটা ওয়েস্ট অফ টাইম টু টক অ্যাবাউট দ্যাট। আপনি জুডিশিয়াল সিস্টেম হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার লিভার। ন্যূনতম যদি 10% জুডিশিয়াল সিস্টেম বা আইনের শাসন বা ট্রান্সপারেন্সি বাংলাদেশে থাকতো, তাহলে অন্তত আমরা এই স্বাস্থ্যমন্ত্রীকে আজকে এখন এই পদে দেখতে পারতাম না। আজকে আমরা টিকা দেওয়ার নামে বাংলাদেশের 600 কোটি টাকার উপরে দেওয়ার পরে টিকা তারা পায়নি ডাবল দাম দিয়ে, এমন দুর্নীতি আমরা দেখতে পারতাম না। আজকে আমরা আনবীরের মতো ব্যক্তি যে একজন একটা মেয়েকে খুন করে বিদেশে ভাড়া করা বিমানে সে বিদেশ যেতে পারে না, আজকে আমরা দেখতে পারতাম না। সেই যে দুই ভাইয়ের গ্রুপ যারা শিল্পপতি, যারা বিমানে বসে জামিনের জন্য আবেদন করে, এ রাষ্ট্রে আর কিছু নেই। এ রাষ্ট্রের এইখান থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হলো, এবং আমি মনে করি না বর্তমান পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বাংলাদেশে কোনো চেঞ্জ আনতে পারবে। এখন যারা আনতে পারবে তারা কি? তারা হচ্ছে এই শামা ওবায়েদ এবং এই নতুন যে আপনার ইয়ং মানুষ যারা উঠে আসছেন, তাদের দ্বারা সিরিয়াস রিফর্ম করে ইন দ্য পলিটিক্স and in the amongst the politicians নিয়ে আসতে হবে, এবং তাহলেই বাংলাদেশের সম্ভব। We are heading to a dangerous situation. It's not many people can't even think about that. They can't even imagine what we are actually heading to right now as a country. Education ব্যবস্থা is, আমি একটা খারাপ শব্দ বলা আমার উচিত এখন, is done, is being finished. I don't know by who. Maybe our neighbor country, maybe our reckless broker of that foreign country, the agent they're living in the name of journalism, in the name of politicians, in the name of bureaucrats, in the name of police officers, in the name of army, in the name of many things. We are in a serious troubled nation right now in the world in the name of democracy. Thank you, রহমান মাসুম। আমাদের সম্মানিত বিশেষ অতিথি শামা ওবায়েদ, ওনার আরেকটি প্রোগ্রামে যাবেন, ওনার আগে থেকে সেট করা ছিল। আমরা আসলে অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু করে আমরা ওনাকে আর ধরে রাখতে পারছি না। আপনি যদি সর্বশেষ শামা ওবায়েদ আমাদের কিছু বলে আপনি বিদায় নেবেন, কোনো অসুবিধা নেই। জি, আসলে আলোচনা অনেক ভালো হয়েছে, অনেক আমরা তো এই কথাগুলো বলি আপনাদের টিভিতে এসে বা টক শোতে বলি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যখন আমাদের তথাকথিত একটা পার্লামেন্ট থাকে, হ্যাঁ, যেখানে আইন নিয়ে কথা হয় না, জনগণের সমস্যা নিয়ে কথা হয় না, যেখানে কোনো আলোচনা ছাড়াই বৈধ অবৈধ আইনগুলো পাশ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই সরকারের যেহেতু পায়ের নিচে মাটি নেই, তারা ক্ষমতায় থাকার জন্য
আমি যদি একটু ভূ রাজনীতির কথা বলি, যে বা এই দক্ষিণাঞ্চলের রাজনীতির কথা বলি, তারা ক্ষমতায় থাকার জন্য যাকে যেটা দেওয়ার, যেই দেশকে যে যা দেওয়ার সেটা তারা দিচ্ছে, বিকজ তাদেরকে, যেহেতু তাদের জনগণ তাদের সাথে নেই, তাদের ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকতে হলে তাদেরকে, এই যে উনি যে ইসরায়েলের পাসপোর্টের কথা বললেন, দ্যাট ইজ অ্যানাদার এক্সাম্পল, জাস্ট অ্যানাদার এক্সাম্পল অফ তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকার জন্য আমি চীন, ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যে যেটা চায়, ভাই পুরো দেশটাই দিয়ে দাও, আমি ক্ষমতায় থাকি। এখন এইটা যখন মানুষের মেন্টালিটি হয়ে যায়, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এইটা করতে গিয়ে এই সরকার কিছু স্টেক হোল্ডার বানিয়েছে যারা তাদেরকে ক্ষমতায় রাখছে, কারণ তারাও এই দুর্নীতির ভাগিদার, এই 1000 কোটি টাকার ভাগিদার, এই ক্ষমতার ভাগিদার। আমাদের পত্র পত্রিকায় এসছে, আপনারা জানেন এরা ইতিমধ্যে এদের ফ্যামিলিদেরকে কানাডা, মালয়েশিয়া, আমেরিকা বিভিন্ন জায়গায় সেটেল করিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের একাধিক মানে বাড়িঘর তারা রেডি করে রেখেছে, কারণ তারা জানে যে যেই দিন আওয়ামী লীগ নামক এই বস্তুটি থাকবে না বাংলাদেশে, ওনারা কিন্তু বাংলাদেশে টিকতে পারবে, বাংলাদেশের জনগণ ওনাদেরকে টিকতে দিবে না। ঠিক আছে? তো সুতরাং এই বাস্তবতায় আমি 100% আপা, আমি আপনাকে যদি থামাই একটা সেকেন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড, সরি টু ইন্টারাপ্ট ইউ। এখানে একটা জিনিস বলে রাখি আমি, ধরেন এই যে ইসরায়েল, আই বিলিভ ইন টু স্টেট সলিউশন, পিসফুল টু স্টেট সলিউশন, এবং আমেরিকান প্রেসিডেন্ট হি এমফাসাইজড অন দ্যাট, হি সেড দ্য সেম থিং, এন্ড ইটস আ গুড থিং। এন্ড এই যে আপনাদের বয়সের দুইজন, রাশিদা তায়েব এন্ড ইলহান ওমর, আলেকজান্ডার ওকাসিও-কর্টেজ, এই আপনাদের বয়সের, কাঁপাচ্ছে তারা আমেরিকা সারা বিশ্বকে আজকের। এবং আমেরিকাতে যদি ইসরায়েলে এবং প্যালেস্টাইনের কোনো সলিউশন আসে, এই আপনাদের যে বয়সের যে রাজনীতিবিদরা আপনাদের মতো দেখতে, তাদের প্রচেষ্টার ফলে কিন্তু আসবে। এবং আমি একটা মিনিট সময় নেই আপনাকে, সরি, এটা দ্বারা সরকার কিন্তু এখন রাজনীতি করছে না, তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আরো মারাত্মক কিছু পদক্ষেপ দেখবেন, এটা তারা করবে। এখন থামিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ এবং রাজনীতিবিদদের ওনাদের মতো দরকার। কারণ দেখুন, আমি মরে যাচ্ছি, আমি মারা যাবো, আমি জানি I'm going to die, I have to, that is a big challenge. এবং ওই যে ইসরায়েলের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের নামটা তুলে দেওয়া, it is a serious and big movement for the government, serious step right now. এটা কেন? এটা হচ্ছে তারা এই সুবিধাটা তারা এখন নিবে, যেমন আমেরিকা দিবে, তেমন ইসরায়েল, ইন্ডিয়া, এই বলয়টার থেকে তারা এটা উদ্ধার করবে। ঘুরে ফিরে আওয়ামী লীগকে দরকার আছে, এখানে মানুষের ভোটের ক্ষমতা কোনো কিছুই আর কাজ করবেন। এটা একটা ডেঞ্জারাস পলিসি সরকার টিকা থাকার জন্য নিচ্ছে, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা নিচ্ছে, এবং ইট ইজ গোয়িং টু বি এ সিরিয়াস এন্ড ডেঞ্জারাস ফর বাংলাদেশ এবং বাংলাদেশ। না, অফকোর্স প্যালেস্টাইনের ব্যাপারে যেটা আমরা বলতে চাই, আমরা বিএনপি থেকে অফিসিয়ালি অলরেডি আমরা চিঠি দিয়েছি, এবং উই অলসো বিলিভ ইন টু স্টেট সলিউশন, যেটা দুইটা স্বাধীন রাষ্ট্র থাকবে, এবং যা ঘটছে, যে প্রাণগুলো যাচ্ছে সেগুলো হবে না, সেটা ইতিমধ্যে বিএনপি থেকে একটা স্টেটমেন্ট এবং চিঠি আমরা অফিসিয়ালি দিয়েছি। অবশ্যই, কিন্তু হ্যাঁ, যেই পয়েন্টটা আমি মেক করতে চেষ্টা করছিলাম, যে সেটাই বাস্তবতা হচ্ছে যে এখানে কোনো বুদ্ধিজীবী, কোনো মানে বিবেকবান কোনো বুদ্ধিজীবী এখানে থাকবে না, এখানে কোনো বিবেকবান সাংবাদিক থাকবে না, এখানে কোনো বিবেকবান কোনো নাগরিক থাকবে না। সরকার যা বলবে সেই কথায় উঠতে এবং বসতে হবে, সরকারের স্তুতি গেতে হবে। সারা বাংলাদেশ লুট হয়ে যাক, তাতেও সরকারের স্তুতি গেতে হবে। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ভালো, তাহলে আপনার কোন নামে কোনো মামলা হবে না, তাহলে আপনি গুম হবেন না, তাহলে আপনার পরিবারের কোনো সমস্যা হবে না। আগে তো যে রাজনীতি করতো সেই রাজনৈতিক কর্মীটি জেলে যেত, এখন তো পুরো পরিবারকে নিয়ে টান দেয়। এবং আজকে যে ভয়াবহতা বিরাজ করছে বাংলাদেশে, এখানে আমাদের জেলা উপজেলায় এখনো, আমার এলাকায় বহু পুরুষ এলাকা ছাড়া এলাকায় ঢুকতে পারে না, তাদের মহিলারা তাদের সংসার চালাচ্ছে। এই বাস্তবতা তো আমরা আছি। তো এই বাস্তবতা থেকে উত্তরণের উপায় হচ্ছে যে আমরা রোজনাকে দিয়ে শুরু করেছিলাম, আমরা সাংবাদিক নির্যাতন দিয়ে শুরু করেছিলাম, বা কথা বলার অধিকার দিয়ে শুরু করেছিলাম। আমাদের দেশে বিদেশে
আমরা যে যেখানে আছি, আমরা যারা দলমত নির্বিশেষে, নট নেসেসারিলি বিএনপি করতে হবে, আমরা যারা এই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চাই, বা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাই, এই অরাজকতার বিরুদ্ধে কথা বলতে চাই, আমরা যেন কথাগুলো কন্টিনিউ করি। এবং আমাদের যারা জেনারেশন, মানে আমাদের জেনারেশন এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য যদি একটা মানে ভালো বাংলাদেশ আমাদের রেখে যেতে হয়, আমাদের একসাথে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেটাই আওয়ামী লীগ আসলে, আমার দুঃখ হয় যে, হ্যাঁ, আমার মনে হয় আপনার সাথে আমি একমত যে এখন বর্তমান প্রধানমন্ত্রীর হেল্প দরকার। কারণ এখন এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ফিউচার জেনারেশনের জন্য, আমাদের একসাথে কাজ করতে হবে। আওয়ামী লীগ নিজে ক্ষমতায় থাকতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এবং এটা আমরা হতে দিতে পারি না। ধন্যবাদ। ধন্যবাদ শামা ওবায়দ, আপনি অত্যন্ত আপনার ব্যস্ত স্কেজুয়ালের মধ্যে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনার আরেকটি প্রোগ্রামে যাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবুজ বাংলার পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এম রহমান মাসুম, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে, 1 ঘন্টা হয়ে আমাদের 1 মিনিট চলছে। আপনি যদি সর্বশেষ কিছু আমাদের এই পুরো প্রোগ্রামটাকে আপনি দেশের গণতন্ত্র, সংবাদপত্র, স্বাধীনতা উপরে যদি আপনি সর্বশেষ কোনো আপনি যদি শেয়ার করতে চান। থ্যাংক ইউ আলোর ভাই। প্রথমে বলি, যারা দেশে বিদেশে, যারা বিদেশে প্রবাসী আছেন, হেই প্রবাসী ভাই বন্ধুরা, আমি রহমান মাসুম আরএফবি গঠন করেছি। শুরু থেকেই ষড়যন্ত্র এবং এই দুর্বৃত্তরা, যারা আমাদের বন্ধু সেজে, ছদ্মবেশী শয়তান সেজে প্রতিনিয়তই প্রবাসীদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর রহমান মাসুমকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে সচেতন থাকার অনুরোধ করব, এবং যদি মনে হয় এই প্রবাসীরা আপনারা এই কণ্ঠস্বরকে বজায় রাখতে চান, শুনতে চান, আপনাদের পক্ষে আরএফবি দাঁড়াবে। আর আপনাদের পক্ষে রহমান মাসুম আজকে থেকে নয়, প্রবাসীদের জন্য অনেক আগ থেকে কাজ করি, দাঁড়াবে। তাহলে এই কুচক্রী মহল, অপপ্রচারকারী, যারা বিভিন্নভাবে সরকারেরই বিভিন্ন মানে অঙ্গের মদদে আমাদের বিরুদ্ধে কিছুদিন পরপরই চেষ্টা করে আমাদেরকে বাধাগ্রস্ত বা বিভ্রান্ত করার, কিন্তু আরএফপির জায়গা থেকে আরএফবিকে সরানোর ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির এখনো জন্ম নেয়নি। আরএফবি 1,20 লক্ষ প্রবাসীদের জন্য এবং একমাত্র সব সংগঠন, কাজ করে যাবে নিরলস ভাবে, স্লো হতে পারে, কিন্তু কাজের ইচ্ছা, অভিলাষ এবং প্রক্রিয়া কখনোই বাধাগ্রস্ত হবে না, এবং বাধাগ্রস্ত কেউ করতে পারবে না। এই অপপ্রচারকারী, এই দুর্বৃত্তরা, এই শয়তান, এই সন্ত্রাসী সাইবার ক্রিমিনালসদের নিয়ে সচেতন থাকবেন, এদেরকে প্রত্যাখ্যান করবেন। এরা যেন আস্থা করে নিক্ষিপ্ত হবে, হয়েছেন অতীতে যারা আসছেন, ভবিষ্যতে যারা আসবেন তারা হবেন। কিন্তু প্রবাসী যারা আছেন, আমি আপনাদেরকে আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আরএফবি জায়গাতে থাকবে, প্রবাসীদের জন্য নিরসভাবে কাজ করবে যতদিন আমি বেঁচে আছি। আমার থেকে যাদেরকে আবার দায়িত্ব দেওয়া হবে আরএফবিকে, তারা আরএফবিকে আরো দূরে নিয়ে যাবেন, এখনই বা আরো 1 বছর পরে, 6 মাস পরেও আরএফবির জায়গায় থাকবে। আরএফবিকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে কেউ পার পাবেন না। এবং এই সাইবার ক্রিমিনালস যারা আছেন, নাম বলতে চাই না, নাম বললে এদের দাম বেড়ে যাবে, সুতরাং আমি নামও বলবো না। কোন অবস্থাতেই আরএফবি বাধাগ্রস্ত হবে না। আরএফবির আমি রহমান মাসুম, ব্যর্থতা অফকোর্স আমার আছে সময় দেওয়ার ক্ষেত্রে। আমি 10% সময় যদি যা দেওয়ার, সেই সময়ের 10% সময় যদি আরএফবিতে এখন আমি ব্যয় করি, যা আমি করবো, আরএফবি আকাশে উঠবে ইনশাল্লাহ প্রবাসীদের জন্য। এবং আরএফবি হবে একমাত্র সৎ এবং সত্যিকার অর্থে এই প্রবাসীদের কল্যাণের জন্য নিয়োজিত একটি সংগঠন। সুতরাং আরএফবিকে নিয়ে কোন ধরনের প্রপাগান্ডা, ষড়যন্ত্র, বাধাগ্রস্ত কোনো জিনিস কাজ করবে না। তোমরা যারা আরএফবির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অপপ্রচার করো, আমি মনে করি না আরএফবিকে টাচ করার ক্ষমতা তোমরা কেন, তোমাদের মতো 1 মিলিয়নের এখনো হয়েছে। ইনশাল্লাহ সেটাই বজায় থাকবে। অহংকার করে বলছি না, কারণ সৎ এবং সত্যিকার অর্থেই যারা সৎ উদ্দেশ্য থাকে, তাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত কেউ করতে পারবে না। এবং আরএফবির থেকে 2 গুণ গতিতে, 3 গুণ গতিতে, 10 গুণ গতিতে প্রবাসীদের জন্য কাজ করবে, নিয়োজিত থাকবে। যারা যেখান থেকে ষড়যন্ত্র অপপ্রচার করেন, আমি মনে করি আপনাদের জায়গা ঘুরে ফিরে সেই গার্বেজি হবে অতীতে যাদের হয়েছে। সুতরাং কোনোভাবে আরএফবি নিয়ে এভাবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, বাধাগ্রস্ত করতে পারবে না। যত বেশি করবেন তত বেশি রহমান মাসুম তার সময় সেখানে ব্যয় করবে, এবং আরএফবিকে আরো বেশি, আরো দূরে, আরো কার্যকর সংগঠন গড়ে তুলতে সহায়তা করবে। এটাই আমার অনুপ্রেরণা। সুতরাং বাস্তবতা যারা আছেন এবং যে সাইবার ক্রিমিনালস যারা আছেন, আজ অথবা কাল
এদেরকে আইনের আওতায় আনা হবে। এটাই আমার বক্তব্য। এই বিষয়ে আপনি কিছু যোগ করতে চান কিনা আপনার আলাউর ভাই? আপনি একজন ভাইস প্রেসিডেন্ট এই সংগঠনের। হ্যাঁ, নিশ্চয়ই। আরএফবি একটি এই যে সংগঠন, ইতিমধ্যে আমার দৃষ্টিতে, আমার এই দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতায় আমি বলতে পারি প্রবাসীদের সবচেয়ে এফেক্টিভ কোন অর্গানাইজেশন হলে আরএফবি, যার ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এখন যারা, আপনাকে একটা জিনিস আমি ইনশিওর করতে চাই, যারা এখন এই সংগঠনের বিরুদ্ধে, সংগঠনের প্রেসিডেন্টের বিরুদ্ধে, কার্যক্রমের বিরুদ্ধে যারা, এগুলা হচ্ছে, আমি আমার বাসায় বলবো, এগুলা হলো সাইড এফেক্ট। তখন তারা দেখছে যে এই সংগঠনটি ইতিমধ্যে সফল। এই সংগঠন প্রবাসীদের প্রতিটি বক্তব্য আপনার একটা মেসেজ, যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি এমবেসি থেকে সাজাতে পাসপোর্ট ইস্যু করা হয়, এমবেসি থেকে প্রবাসীদের এই যে এফেক্টিভটা, এটা আর কেউ ইতিমধ্যে করতে পারে নাই। সুতরাং এখন যারা এই ছোটখাটো যারা ভাইরাস, যারা আমাদের এই সংগঠনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এরা কেউ সফল হবে না। আমার বিশ্বাস এরা অচিরেই, আমাদের কার্যক্রম অব্যাহত থাকতে হবে। আমাদের ইউনাইটেড, একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল। সো উই হ্যাভ টু মোর ইউনাইটেড, মোর এফেক্টিভলি। এবং প্রবাসীরা, আমার বিশ্বাস আমাদের এই সংগঠনের মাধ্যমে একমাত্র প্রবাসীরা, বাংলাদেশ সরকার, যে আমরা কোন দলের রিপ্রেজেন্টেশন এখানে করি না, এখানে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে দলই ক্ষমতা আসুক, প্রবাসীদের দাবির পথে আমরা, আমাদের কোন রাজনৈতিক এখানে কোনো পরিচয় নেই। আমি এটা পরিষ্কার করে বলতে চাই। আরেকটা জিনিস আলোর ভাই করতে চাই, সেটা হলো যে আমি আপনাদেরকে বলছি, আরএফবি সংগঠন ঘুমিয়েও থাকে, সেখানে প্রবাসীদের লাভ। সো এটা মাথার মধ্যে নিবেন যারা প্রবাসী আছেন। আর এই অপপ্রচারকারী, আর এই করোনা ভাইরাসের যে ভাইরাস কীট পতঙ্গ যে দুই একটা আসছে বা আসে যাবে, এগুলা, আর এটা স্বাভাবিক। পৃথিবীতে আওয়ামী লীগ, বিএনপির মতো সংগঠনের বিরুদ্ধেও বিরুদ্ধাচারণ করা হয়। তো আমরা এই ভাইরাস গুলাকে গুরুত্ব দিচ্ছি না, বা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আরএফবি কে কিছু করতে পারে বা এবার নাড়া দিতে পারে এমন শক্তি এদের কখনই হয় না, বা এদের মতো আরো 1 মিলিয়ন যদি যোগ হয়। কিন্তু আমি এটাই বলবো, প্রবাসী যারা আছেন সচেতন থাকবেন। আপনারা বাংলাদেশে পরিবর্তন চান, প্রবাসীদের কল্যাণ চান, বুঝতে হবে একটা জায়গাতে এরা হচ্ছে যে কণ্ঠস্বর গুলা উঠে আসছে ফেসিবাদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, প্রবাসীদের হয়রানি এবং সিন্ডিকেট বাণিজ্যের বিরুদ্ধে, এদেরকে টেকনিক্যালি এদেরকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা, এটা ঘুরে ফিরে কিন্তু এই ছদ্মবেশী শয়তানরা সবচেয়ে বেশি করে থাকে। সুতরাং এদের বিষয়ে এরা আমাদের মধ্যে আসে, এসে ঢুকে যায়। আবার বলছি, প্রতারক বন্ড ইতর বদমাইশরা আরএফবিতে আসলেও টিকতে পারবেন না, চলে যেতেই হবে। এটা আমি আপনার ক্লিয়ার কাট বলে দিচ্ছি। আরএফবিতে কোন শয়তান, ইতর বদমাইশ, প্রতারকদের জায়গা কোনোদিনও নাই, ভবিষ্যতে হবে না। আসতে পারেন, যদি মনের মধ্যে এগুলা থেকে থাকে, আসবেন না, কারণ এখানে টিকতে পারবেন না আপনি। এম রহমান মাসুম যেখানে আছে, এখানে অন্তত আপনি টিকতে পারবেন না। আরএফবির এই কোর জিনিসগুলা ব্যর্থ সফল, এই গল্প আপনি শোনাতে পারেন, আমরা নেব। কিন্তু আমরা কারো টাকা খেয়ে এখানে আসি নাই। আমরা আমাদের সাধ্য মতো নিজের পকেট থেকে টাকা খরচ করে যা করি, মোর দেন এনাফ। যারা করার চেষ্টা বা সব করেন, এরা সবচেয়ে বেশি নিয়ে থাকেন প্রতারণার মাধ্যমে। দুই একটা দেখান, কিন্তু এখন আমাদের কাছাকাছি আসতে পারেন নাই, আসতে কখনোই পারবেন না ইনশাল্লাহ। সুতরাং আবার বলছি, আরএফবি আছে, আরএফবি থাকবে। আরএফবি একমাত্র প্রবাসীদের সৎ এবং কল্যাণমূলক অর্গানাইজেশন, সেটার জন্য দোয়া করবেন, সাপোর্ট যেন আপনাদের থাকে। আর এই অপপ্রচারকারী করোনা ভাইরাসের সহযোগী ভাইরাস যেগুলো আছে, এদেরকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আরএফবিকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি জাস্ট আধা মিনিটে আরেকটি সকল প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য দিতে চাই, যেটা হচ্ছে, আমরা যারা প্রবাসে রয়েছি, আমাদের প্রত্যেকেরই আমাদের ধর্ম, বর্ণ, যাই রাজনৈতিক পরিচয় ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রতিটি প্রবাসী যখন দেশের বাইরে যাবে, তার প্রতিটি কার্যক্রম, তার আচার ব্যবহার একটা দেশকে রিপ্রেজেন্টেশন করে। সুতরাং আপনারা যারা প্রবাসে যে দেশে থাকেন না কেন, আপনারা মনে করবেন বাংলাদেশের এক একজন এক এক অ্যাম্বাসেডর। আপনাদের আচরণ থেকে আমাদের দেশ এবং জাতি যাতে সবার উপরে দেশ, এটাই মাথার মধ্যে রাখেন। আর দল মত নির্বিশেষে প্রবাসী আমরা সবাই ইউনাইটেড হই, আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি, এতে করে আমাদের সকলের দেশের মঙ্গল হবে, আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আলোর ভাই আবার বলছি, এর আগেও যে দুই একটা ভাইরাস কীট পতঙ্গ আরএফবি কে নিয়ে, কারণ আরএফবি কেন আরএফবি কে নিয়ে তাদের সবচেয়ে বড় কথা, কারণ তারা জানে অন্যান্য যত সংস্থাতে চাচ্ছে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে
সুসংগঠিত এবং সৎ অর্গানাইজেশন হচ্ছে আরএফবি। এরা অনেক সিন্ডিকেট, শয়তান, ছদ্মবেশী শয়তান, প্রতারক, এদের গুম হারাম করার জন্য মোর দেন এনাফ এবং করেছেও। সুতরাং এই সংগঠন আরো যারা আছেন এদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু আরএফবির প্রেসিডেন্ট বা আরএফবির এখনো যারা আছেন টাকা দিয়ে কাউকে ম্যানেজ করার ক্ষমতা এখানে নেই। যারা আসেন দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত, আমরা সেখানে তাদেরকে বের করে দেই। তার প্রতিফলন প্রতিদিনই গড়ে যাচ্ছে। আসছেন, যাবেন, দুর্নীতিগ্রস্ত, আপনাকে সেখানে রাখা হবে না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন এবং সচেতন থাকবেন। এবং আমরা মনে করি যে চলার পথে বাংলাদেশি নিয়ে সংগঠন করতে গেলে এই ধরনের ঘটনা ফেস করতে হবে প্রতিদিন। যারা বিএনপি আওয়ামী লীগের মতো দল করে থাকে তারা, আমরা সেটা করে যাচ্ছি, তবে আমরা সবচেয়ে কম করে যাচ্ছি এবং এগুলো আমরা এলিমিনেট করে দেব। আর সাইবার ক্রিমিনালস যারা আছেন, অতীতে করেছেন, অলরেডি এভিডেন্স সহকারে এই সাইবার ক্রিমিনাল থেকে ধরার ব্যবস্থা আমাদের হাতে আছে। আমরা সময় সুযোগ করে প্রত্যেকটাকে যারা যেখান থেকে কাজ করেছেন আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। আমরা উদাহরণ সৃষ্টি করবো শীঘ্রই, সাইবার ক্রিমিনালস থেকে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করে আমরা প্রমাণ করবো যেন ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে দাঁড়ানো, প্রবাসীদের পক্ষে দাঁড়ানো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেন অন্তত এই ছদ্মবেশী ইথর বদমাইশরা ষড়যন্ত্র না করতে পারে। থ্যাংক ইউ আলার ভাই। হ্যাঁ, এবং ওদের মূল উদ্দেশ্যটাই হয় আপনাকে ঘিরে করে, বিশেষ করে আপনাকে টার্গেট করে, যেহেতু আপনি এটার মূল স্পোক পারসন। মানে আপনার কোনো চারিত্রিক কোনো দিক ফ্যাব্রিকেশন করে যদি আপনাকে কিছু করতে পারে তাহলে এতেই তারা সাকসেসফুল। আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো ভাইয়েরা আপনারা। জি 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 বলেন। না আমি এটা বলছি, ধরেন তারা জানে যে এই আরএফবি কে, আরএফবির মূল কে। তো আমাকে যদি কোনোভাবে তারা বাধাগ্রস্ত করতে পারে তাহলে আরএফবি বাধাগ্রস্ত হয়ে যাবে। বাট আমি এমরামান মাসুমের বেস এতটাই সলিড, যারা 1 মিলিয়ন যদি একসাথে হয়, আমার কিছু করার ক্ষমতা এদের এখনো হয় নাই। কারণ আমি আমার জায়গাতে সঠিক। আমি যদি সঠিক না থাকতাম তাহলে একটা বাচ্চা নাড়া দিলে সেটাতে আমাকে নাড়িয়ে ফেলতে পারতো। আর যেটা আমার জায়গাতে আমি সঠিক আছি, সেটা আমার বেসটা এতটাই সলিড সব দিক দিয়ে আল্লাহর রহমতে, যে এরা কিছু করতে পারবে না কখনোই। বাট আবার বলছি, সচেতন থাকবেন। এরা আসবে, এরা যাবে। এর করোনা ভাইরাসের মতো টিকা আবিষ্কার হয়ে যাবে যে কোনো সময়, টিকা আছে আমাদের অন দা ওয়ে, আমরা ভ্যাকসিন দিয়ে দেব, সব কাজ সময় মতো চলে যাবে ইনশাআল্লাহ। প্লিজ। থ্যাংক ইউ সো ভেরি মাচ মাসুম ভাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দুজন সম্মানিত অতিথির সঙ্গে বাংলাদেশের ফ্রিডম অফ প্রেস, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক নির্যাতন নিয়ে অনেকগুলো কথা বলেছি। আমাদের আরো অনেক কথা বলার জন্য আমাদের প্রায় শতাধিক প্রশ্ন রয়েছে আমার সামনে। দর্শকরা বারবার প্রশ্ন করছেন, এটা সময়ের স্বল্পতার জন্য আমরা সবগুলা কভার করতে পারিনি। আমি দুঃখ প্রকাশ করছি। আগামী কোনো অনুষ্ঠানে আরো আমরা চেষ্টা করব, আরো কোনো এ ধরনের অনুষ্ঠান করব। আপনারা আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।